বলেন একটু বলেন দেখি শুনি। মানে সাইবর নামে এক ব্যক্তি বলে যায় আপনাদের বলছিল। আচ্ছা বলেন এখন। আমি বলি সত্য ঘটনা যেটা আমি মানে- ক্যাম্পের মধ্যে 12 জনের মধ্যে একজন আচ্ছা রোমারি আপনার নামটা বলেন। বড়বাড়ি ক্যাম্প আপনার নামটা? মোহাম্মদ আব্দুল হামিদ। আব্দুল হামিদ। ওই ক্যাম্পের সূচনা হলো সিলেট পাদোয়াতে ক্যাম্প হুম বিডিআর দখল করে হুম সেটারই একটা তারা প্রতিশোধ নেওয়ার জন্য বড়বাড়ি ক্যাম্পে আসে। আমরা 16ই এপ্রিল থেকে কিন্তু সেই ক্যাম্পে বড় বড় অস্ত্র নিই। আমরা জানি যে যেহেতু ওটা ডিসপুট এলাকা আমরা দখল করছি, এখানে এটা আর দখল করতে আসতে পারে, এটা নিয়ে আমরা কিন্তু 16 তারিখ থেকে সতর্ক কুটুর নিরাপত্তার সহিত আমরা ডিউটি পালন করতে হয়। এক পর্যায়ে আমাদের করা একটা চিঠি দেয়, পার্শ্ববর্তী 4টে ক্যাম্পে চিঠি দেয়, ভোর 5টায় পতাকা বৈঠক। তখন আমরা চিন্তা করলাম যে কোনো তো আমাদের উস্কানি নেই, কোনো কিছু নেই এলাকাতে, পতাকা বৈঠক কেন হবে? এর নিশ্চয়ই তাদের একটা ষড়যন্ত্র। এটাকে আমরা ধরে নিয়ে আর পতাকা বৈঠক আমরা যাইনি, ঠিক আছে? তারপরে রাতের 8টার সময় আমরা এলাকা যাই, এলাকার লোকজনের বলছি যে ভাই এলাকার পরিস্থিতি ভালো না, বিএসএফ দেহ আমার খবর দেন। রাতের 2টার থেকে আমি ডিউটি থাকি, ডিউটি থাকার অবস্থায় ভারতের ক্যাম্পের ওখানে আমাদের ক্যাম্প পুরো পরিষ্কার হয়ে দেখা যায়, অর্থাৎ 3,300 আর কি 3,000 কিলো এই গজের বাইরের মধ্যে ওপর এটা। তখন ওদের রাতের বেলা 2টার সময় অনবরত গাড়ি আসতেছে, বড় বড় গাড়িগুলো দিয়ে তারা সৈনিক নিয়ে আসতেছে। তখন আমরা বুঝলাম যে যারা সৈনিক লোকজন বলবল বাড়াইতে হয়। আনুমানিক রাতে 3টের দিকে ধান খেতে বাড়িতে এরা প্রবেশ করার পর এলাকার কুকুর আছে না, প্রত্যেক বাড়িতে কুকুরে ডাকে। তখন আমরা বুঝছি যে এক খাকি পোশাক আর শিয়াল চোর ছাড়া কুকুরটা, প্রত্যেক বাড়িতে শিয়াল কুকুর যাওয়ার কথা না, এটা ইন্ডিয়ান বিএসএফ প্রবেশ করছে। তখন আমরা আরও সতর্ক হয়ে যাই এবং উপরে ফায়ারের আদেশ চাই এবং বিএসএফের শব্দ শোনা যেতে হয় বাড়িতে, হট যাও ছুট যাও, বিএসএফ এই কথা বলতে। তখন অস্ত্র নিয়ে একবারে প্রস্তুত, খালি ট্যাগার টিভি দুম এই অবস্থায় থাকে। আনুমানিক ভোর 4:30 থেকে 5:15টার মধ্যে আমরা দেখতে পাই আমাদের ক্যাম্প তারা ঘেরাও করে ফেলছে এবং এলাকাবাসী খালি দৌড়ি পালাইতেছে। আমাদের যে বলছে লাল মিয়া, রুহুল আমিন, এরা আমাদের খবর দিছে আন্তর্সদ সেই গুলি করছে, না, এটা একদম পুরোপুরি মিথ্যা। তখন এক পর্যায়ে আমার রেঞ্চের মধ্যে আসে, তখন আমি মেশিন গান দিয়ে ফায়ার দিই এবং আমরা একসাথে 4টি মেশিন গানে তখন ফায়ার করি। আপনি সেখানে কর্মরত ছিলেন? কর্মরত ছিলাম ওই ক্যাম্পে বিডিআরে আমি। মানে আপনার কি এরকম এমনকি মনে হয় যে এখানে সরকারের কোনো জড়িত থাকার সম্ভাবনা আছে? মানে ওই সময় সরকারের জড়িত হলে সরকার আমাকে প্রশংসাপত্র দিয়েছে আমার হেডকোয়ার্টার থেকে হ্যাঁ হ্যাঁ এবং স্বরাষ্ট্র মন্ত্রী থেকে প্রশংসাপত্র দিয়েছে। আমি প্রশংসাপত্র আছে, আমার নেডেও আমার ছবিও ছাড়া আছে। হ্যাঁ তে তখন ফায়ার করার পরে তারা ওখানে মারা যায় কয়েকজন। এরপরে যে এলোপাতারি গুলি শুরু হলো, ভারত আমাদের উপরেও বৃষ্টির মতো গোলাবর্ষণ শুরু করে। তখন এক পর্যায়ে ভারত থেকে হেলিকপ্টার নিয়ে আসে আমাদের ক্যাম্পের উপরে। তখন আমি মর্ডারের গোলা আমি আর ধান খেতে যাই, ক্যাম্পে থেকে মারতে গেলে আমাদের গাছ বাজে। তখন আজ মর্ডারের গোলা মারলাম হেলিকপ্টারের মধ্যে, হেলিকপ্টার ভারতে চলে যায়, তাদের ক্যাম্পে মারলাম। ক্যাম্পে মেরে আসার পথে দেখি অনেকগুলো সেনাবাহিনী কাপড় পরা ভারতীয় সেনা সদস্য আমাদের ক্যাম্পের একবারে নিকট আহি তারা অবস্থান নিচ্ছে। তখন ক্যাম্প থেকে এসে আবার তাদেরও ব্রাশ ফায়ার করি, 5 থেকে 700 রাউন্ড ফায়ার করছে। ওখানে ফায়ার করার পর তারা দেখি মারা গেছে। তাদের ওয়ালের চেক দিয়ে আমরা নিয়ে আসি, নিয়ে আসার পর তারপরে কিছুক্ষণ পরেই হাবিলদার নজরুল আমাকে বলে আসি সবার সাথে বলা যাবে না, নাচ নায়ক হয়তো ওই ব্যাংকারে মারা গেছে। তখন আমি অনেক কলা কৌশল ব্যবহার করি, আমাদের বাবুর্চি পাচক বলে যাকে আর কি, সে এই হাত পাক করে আমাদের ভাত তরকারি ভাগ করে, তাকে আমি সাথে নিয়ে যাই। নিজানির পরে সে ওখানে যে তার সহকারী ছিল লিটন, নাচনায়ক হয়তো গুলি খায় মারাই গেছে। তো লিটনকে আমি আমার ব্যাংকারে ওখানে পাঠাই দিই যে ওখানে নিরাপদ আছে, ওইদিকে কোনো লোক নেই, সব মেরি শেষ করে দিছে ব্যাংকারে। আসে তারপরে এই রফিককে নিয়ে আমি ওখানে ফায়ার করি। প্রথম ব্রাশ ফায়ার দেওয়ার সাথেই তারা যে আমার উপরে এরকম ফায়ার শুরু করলো, ভাই আমার ব্যাংকারে মাটি পর্যন্ত উড়ায় নিতেছে। আর মর্ডারের গোলা মারে উপরে গাছের মধ্যে ব্রাস্ট হয়ে যায়। তারা কতজন আসছিল?
তারা আনুমানিক 450 থেকে 500 লোক আসছিল। তারা হেলিকপ্টারে আসছিল তাই না? প্লাটুন সমান কত? না, হেলিকপ্টারে ওদের গাড়ি দিয়ে তাদের পার্শ্ববর্তী ক্যাম্পে নামাইছিল। এখান থেকে মার্চ, ধান ক্ষেতের মধ্যে মার্চ করে গেছিল হাটের মধ্যে। ইন্ডিয়ান পোশাক পরা, তাই না? ইন্ডিয়ান বিএসএফ বিএসএফ। আমরা তো শুনছি যে এক প্লাটুন নামে আসছিল। এক না না না, প্লাটুন এক প্লাটুন না। আনুমানিক আমরা অনুমান করছি যে 400 থেকে 500 বিএসএফ ওদের আমাদের এলাকায় প্রবেশ করছিল। তাহলে 2 প্লাটুন, এক প্লাটুন হ্যাঁ। সমান তো 300 নাকি? না, এটা ওদের হিসাব আলাদা। তখন আমি ওই ব্যাংকারা যা মেশিন গান দিয়ে ফায়ার করি, ফায়ার করার পর আমি ওগর অর্ডার হয়নি, ওরা একবারে নিকটে আসি অ্যাম্বুশ নিচ্ছে। তখন আমার দক্ষিণ কোণার, পূর্ব দক্ষিণ কোণার যে এমজি লাগানি আসিল, ওকে আমি বলি, ফজলু ভাই আমার মুখ মেশিন গানটা আপনার ফিরে আমার মুখ ফায়ার দেন। তখন ও এই মুখ ফায়ার দেয়, আমিও ফায়ার দিই। ক্রস ফায়ারে তখন ওখানেই মারা যায়। এবং তখন ওখানকার ফায়ারগুলো এটা এইভাবে আমি দুপুর 2টা পর্যন্ত আমরা যুদ্ধ করছি। এর মধ্যে কোনো পাবলিক, কোনো লোকের সাহায্য হয়নি। একটা লোক সহায়তা করছে, সেটা হইতে পারে আল্লাহর ফেরাস্তা হইতে পারে। সেই ছেলেটাকে আমরা এখনো খুঁজে পাইনি। আমি নাম আমাকে কি ছিল? পানি খাওয়াইছে। হ্যাঁ, নাম কি ছিল? যুদ্ধক্ষেত্রে তো তার নাম তো আমার জিজ্ঞাসা করার সুযোগই নেই। আমি ফায়ারই করবো, ওটা তার নাম নেই। সে আমাকে এক পর্যায়ে আমার গুলি শেষ হয়ে গেছিলো গা, সে কোথায় থেকে গুলি নিয়ে দিয়েছে আল্লাহ পাক জানে। আমাকে পানি খাওয়াইছে সে, আমি পানি চাইনি তার কাছে, সে পানি নিয়ে খাওয়াইছে আমাকে। হ্যাঁ, গুলিও নিয়ে দিয়ে সেই ছেলেটাকে আমরা খুঁজে এখনো পাইনি। নাকি হ্যাঁ, হ্যাঁ। খুঁজছেন? হ্যাঁ, এরপরও কিন্তু আমার ওই ব্যাংকারটা যদি আমি ছেড়ে দেই সেদিন, তাহলে কিন্তু বিএসএফ প্রাইভেট ক্যাম্প দখল করে। আমি কত বড় মনোবল নিয়ে যাই, ওখানে একজন লোক মারা গেছে, সেই লাশটাকে আমি 2 হাত দিয়ে টাইনি, আমি আমার এই রক্ত মাহা হাত জামা ভরে গেছিল গো, এই রক্ত মাহা হাত দিয়ে অস্ত্র নিয়ে আমি তাদের সাথে সংগ্রাম চালিয়ে গেছি। আমি পিছিয়ে হটিনি, তাদের 1 ইঞ্চি মাটিও দল করতে দেয়। আমার মা বোনে অনেকগুলো আটকায় রাখছিল, তারা ঘরে ঘরে আটকায় রাখছিল। ভালো ভালো যুবতী মেয়েগুলো তারা ক্যাম্পে আছে, মা বোনের ইজ্জতকে আমি নষ্ট করতে নেই। এরপরও এখন পর্যন্ত এগুলো ইতিহাস বলে গেলে 2-4 ঘন্টা ভাই যাবে গা। আচ্ছা ভাই, ইতিহাসের মনে করেন শেষ নাই। ওইখানে যে যুদ্ধ করছেন আপনারা, কত ঘন্টা করছেন আপনারা? এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কেন পৌঁছিল না? বাংলাদেশের সেনাবাহিনী তো জানাই, আমাদের ব্যাটালিয়ন কমান্ডার হ্যাঁ, ঢাকা থেকে এবং জামালপুর থেকে আমাদের 2টের মধ্যে আমাদের সাহায্য করছে। এই 2টের আগ পর্যন্ত আমরা ওই 12 জন লোকের মধ্যে 11 জন লোক আমরা যুদ্ধ করছি। আপনারা কি ইয়েতে 12 জন আছে, একজন মারা সিগন্যাল গেছে। পাঠান নাই? হ্যাঁ, সেনাবাহিনী ক্যাম্পে সিগন্যাল পাঠান নাই? সেনাবাহিনী ক্যাম্পে তো সিগন্যাল পাঠানো আমাদের দায়িত্ব নেই, এটা উপর আল্লাহর দায়িত্ব। সেনা আমাদের মেজর জেনারেল ফজলুল ডিজি সাহেবের দায়িত্ব ছিল। আচ্ছা, ওইখানে যে লাশগুলা গুম করা হইলো, তাই না? মনে করেন চারপাশে হেলিকপ্টার টহল দিছে এবং কি উপরে বাংলাদেশ র্যাব টহল দিছে, এরপরে এই এতগুলা জওয়ান পলাইলো কিভাবে? এরা তো বলাইতে বানাই, এরা মনে করো 500 লোক আসলে আনুমানিক আমি ওদের ইন্ডিয়ান পেপার সংগ্রহ করেছি, 301 জন মারা গেছে বিএসএফ এই পেপারে পেয়েছে। 301 জন ওদের দেশেরই মারা হ্যাঁ, ওদের গেছে। দেশের মারা গেছে। আর 18টা লাশ, এই যে যেগুলো বললাম সেনা কমান্ডো, হ্যাঁ। এই কমান্ডোটা বাংলাদেশের লাশগুলো যেগুলো আছে এলি আমরা রাখছিলাম। 18 জনের মধ্যে 2 জন জীবিত পাইছি আর 16 জন মারা গেছে। 16টা লাশই আমরা তাদের দিচ্ছি, আরগুলো তাদেরকে সরকারি হিসাবে তো নিজানি সুযোগ দিচ্ছি আমরা, তারা নিয়ে গেছে তাদের লাশ। আচ্ছা, আপনারা যে 12 জন ছিলেন, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল হামিদ, আপনার পিতার নাম? আল্লাহ শামতুল হক। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো সিঙ্গাবর্ণা ইউনিয়ন, মুরগাছড়া গ্রাম। গাছড়া গ্রাম। গ্রাম। আপনার এই যখন আপনি ক্যাম্পে ছিলেন তখন আপনাদের সহযোগীর কয়েকজনের নাম বলেন দেখি। নাসনায়ক আবদুল্লাহ, হাবিলদার নজরুল, নাসনায়ক ফজলু, নাসনায়ক ওয়াহেদ, সিপাহী ইসহাক, সিপাহী লিটন, সিপাহী হামিদ, সিপাহী বদরুজ্জামান, তার আপনার হলো ওই পাচক রফিক। আচ্ছা, আমি যদি আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করি, আপনি তো আমার সঙ্গে কথা বলবেন, তাই না? অবশ্যই অবশ্যই। ভাই ধন্যবাদ আপনি সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। আপনার সঙ্গে পরে আবার দেখা হবে।